গত ৬ জানুয়ারি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এনইআরকে কেন্দ্র করে দেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে বিদ্যমান সংকট এবং বিভিন্ন উদ্বেগ সম্পর্কে সাধারণ গ্রাহকদের একটি স্পষ্ট ধারণা দেয় মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন বা এমআইওবি, যার থিম ছিল এনইআইআর এর হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন এমআইওবি প্রেসিডেন্ট জাকারিয়া শাহিদ, এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা এবং ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভস। কোম্পানি লিডারদের মধ্যে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এনইআইআর সম্পর্কে মার্কেটের বিভিন্ন মিসকনসেপশন ক্লিয়ার করেন, যেখানে আলোচনার ফোকাস ছিল এনইআইআর লং টার্ম পজিটিভ ইম্প্যাক্ট, মোবাইল ফোন ইকোসিস্টেমে ডিসিপ্লিন, কনজিউমার প্রোটেকশন, ফেয়ার কম্পিটিশন এবং ডিজিটাল ইকোনমির ভিত্তি শক্তিশালী করা। প্রথমেই এমআইওবির পক্ষ থেকে ক্লিয়ার করা হয়, মার্কেটে যে অভিযোগ তারা শুধু ফোন অ্যাসেম্বল করে বিক্রি করে তা সঠিক নয়। বর্তমানে কোম্পানিগুলো বাংলাদেশি ফোন ও পার্টস উৎপাদন করছে। টেকনিক্যালি স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করি বাংলাদেশে। সো এই প্রেজেন্টেশনই আপনারা এটা দেখতে পাবেন। সো প্রথম হচ্ছে আমরা মেজরিটি ব্র্যান্ড হচ্ছে এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টররাও আছে, বড় বড় পৃথিবীর যত ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ড আসলে এখানে আসছে। এবং আপনি যদি দেখেন আমরা মেজরলি বাংলাদেশে অ্যাসেম্বল থেকে শুরু করে এসএমটি এবং কিছু কিছু ব্র্যান্ড আপনার অ্যাক্সেসরিজও প্রোডাকশন করে, পিসিবিও বানায়। সো ইট ইজ নট অ্যাবাউট জাস্ট দ্য লোকাল ইন্ডাস্ট্রি, এখানে ফরেন ইনভেস্টরের কনসার্ন আছে। এইখানে আসলে আমরা টেকনোলজিটাকে আরও অনেক ডিপে নিয়ে গিয়েছি। এখন জাস্ট আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংটা আসলে কীভাবে হয়, কোথায় গিয়ে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংটা শেষ হয় এবং আমরা আসলে কোন পর্যায় পর্যন্ত আছি। সো আপনারা যদি দেখেন মোবাইল ফোনের যে ম্যানুফ্যাকচারিং, মোবাইল স্মার্টফোনের যে ম্যানুফ্যাকচারিং, এটার আসলে 3টা লেভেল পর্যন্ত করা যাবে ম্যাক্সিমাম। একটা হচ্ছে অ্যাসেম্বলি, এটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলে হয়, যেটা আমার ধারণা আমরা অনেক আগে পার করে এসেছি। তারপরে হচ্ছে এসএমটি করা, যেটাকে পিসিবি অথবা পিসিবিএকে প্রোডাকশন করা, অ্যান্ড থার্ড লেভেলটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা কিছু অ্যাক্সেসরিজ প্রোডাকশন করতে পারি। এবং বাংলাদেশে আমরা কিন্তু ইনক্লুডিং আমাদের মেম্বাররা এই ম্যাচুর স্টেজ থেকে এই অ্যাডভান্স স্টেজ পর্যন্ত স্মার্টফোন ম্যানুফ্যাকচারিংয়ের এইটা কিন্তু অলরেডি কমপ্লিট করেছে, কেউ না কেউ করেছে, বা আমার ব্র্যান্ড কিছু একটা করেছে, অন্য ব্র্যান্ড কিছু একটা করেছে। দ্যাট মিনস উই আর অলরেডি ইন অ্যাডভান্স লেভেল অফ মোবাইল ম্যানুফ্যাকচারিং। পাশাপাশি এমআইওবি মনে করে এনইআইআর মাধ্যমে দেশের মোবাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। আমাদের এন্ড গেমটা কি আসলে মোবাইল ফোনের লোকাল মার্কেট, এইটা আসলে আমরা অ্যাটলিস্ট মনে করি যে না, দ্যাট ইজ এ হিউজ পটেনশিয়াল। 2030 সালের ভিতরে সারা পৃথিবীর স্মার্টফোন মার্কেট হবে $1 ট্রিলিয়ন। আপনি যদি বাংলাদেশে দেখেন, উই হ্যাভ স্কিল ম্যান পাওয়ার। গ্লোবালি যত বড় কোম্পানিগুলো আছে সমস্ত কোম্পানি আসলে বাংলাদেশে আসছে, ক্ষেত্রটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের এক্সপোর্টের জন্য যে ফ্যাসিলিটিসটা দরকার সেটা হচ্ছে কম্পিটিটিভনেস। কিছু জায়গাতে আমাদের কম্পিটিটিভনেস লাগবে অ্যান্ড পলিসি সাপোর্ট, তখনই আমরা এক্সপোর্টের দিকে যেতে পারবো। বাট দ্য মার্কেট ইজ রেডি, উই অলরেডি হ্যাভ এ প্ল্যাটফর্ম। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, $1 ট্রিলিয়ন যদি আমরা 5%ও নেই 2030 সালে, উই হ্যাভ এ $50 বিলিয়ন রেডি মার্কেট ফর স্মার্টফোন এক্সপোর্ট। সো দিস ইজ আ পোটেনশিয়াল, আই উড সে। অন্যদিকে আনঅফিসিয়াল ফোনের কারণে সরকার ও এমআইওবি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তুলে ধরা হয়। বাংলাদেশের টোটাল যদি 10 মিলিয়ন হয়, তাহলে এর স্মার্টফোনের মার্কেট 20%-এর মতো আসলে ইলিগ্যাল স্মার্টফোন ইম্পোর্ট হয় অথবা বিভিন্নভাবে আসে। সেই ফোনগুলো আমরা যেহেতু দেখেছি 30,000 টাকার উপরে আসলে ওইগুলো, সেই 30,000 টাকার উপরে ওই ফোনগুলোর এএসপি ধরা হচ্ছে 50,000 টাকা। তাহলে অলমোস্ট বছরে রেভিনিউ লস হচ্ছে রেভিনিউ গেইন হচ্ছে 10,000 কোটি টাকা ইলিগ্যাল ফোন থেকে। এখন আমরা যদি দেখি টোটাল ইন্ডাস্ট্রিতে কীরকম হয়, অফিসিয়াল যদি হয় হচ্ছে 10 বিলিয়ন, আমাদের এএসপি হচ্ছে 13 থেকে 14,000 টাকা। সো আমরা 14-15,000 কোটি টাকা আমাদের রেভিনিউ হয়, কিন্তু যারা ইলিগালি ইম্পোর্ট করে আছে অথবা গ্রে মার্কেট হচ্ছে, তার ভলিউম হচ্ছে অনেক কম, বাট সে রেভিনিউতে অলমোস্ট নিয়ার টু আস। গত 3 বছরে অফিসিয়াল মার্কেটেই সবচেয়ে বেশি গ্রোয়িং যে সেগমেন্ট সেটা হচ্ছে 20 থেকে 30,000 সেগমেন্ট।
সো এরপরে আমরা আসলে ব্লক হয়ে গেছি, আমরা ইয়ের কারণে পারিনি। সো আমরা ধরে নিচ্ছি যেহেতু আমাদের আপার স্ল্যাবটাই হচ্ছে সবচেয়ে বেশি গ্রো হয়, আমরা দেখেছি গত 2 বছরে অলমোস্ট 50% মতো গ্রো করেছে 20 থেকে 30,000 টাকার সেগমেন্টে। আমরা ধরে নিচ্ছি যে আপার যে সেগমেন্ট 30,000 থেকে উপরে, এইটার গ্রোথ আসলে আরও অনেক বেশি, মেবি 100%। তো এই কারণেই আমরা এই ফ্যাক্টটা থেকে ওটাকে লিঙ্ক করার চেষ্টা করেছি। এই কারণেই এইখানে একটা লুক্রেটিভ আনট্যাপ মার্কেট রয়েছে, যেইটাতে দেয়ার আর পিপলস হু হ্যাজ, মানে যারা বিভিন্ন সময় এখান থেকে বেনিফিট পেয়েছে, এবং সেই কারণেই আজকে এত বড় একটা ইলিগাল মার্কেট তৈরি হয়েছে। এ সময় এমআইওবি বিভিন্ন মাধ্যমে ছড়ানো কিছু গুজবকেও সবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরে। এমনকি প্রায় 20,000 ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ ধরনের দাবিও অস্বীকার করা হয়। আমরা 2024 সালে একটা রিটেল ইউনিভার্স সার্ভে করেছি। আমি আবার বলতে চাই যে বাংলাদেশের আসলে রিটেল ইউনিভার্স কত। ইনসাইট মেট্রিক্স লিমিটেড বলে বাংলাদেশে একটা রিসার্চ এজেন্সি আছে, এখন আন্দোলনে আছে। এদের 90% ইজ অলরেডি সেলিং আমাদের, হয়তোবা আমার ব্র্যান্ড বিক্রি না করে অন্য ব্র্যান্ড বিক্রি করে, কারো না কারো ফোন বিক্রি করে। সো শুধুমাত্র আমাদের ফোন বিক্রি করে না, অথবা শুধুমাত্র ইউজ ফোন বিক্রি করে এরকম দোকান আমরা মনে করি 10%, টোটাল ইউনিভার্সের 10%-এর বেশি হবে না। তো সেইটা হলে 1 থেকে 1,500 রিটেল আছে, যারা এই যে এনিয়ার যে সিস্টেম আছে সেই সিস্টেমে ট্রু ভালনারেবল, যেটা আমার দেয়ার অলসো আ বিজনেসম্যান, উই আর অলসো আ বিজনেসম্যান, যেটা ভালনারেবিলিটি ইজ এ ভালনারেবিলিটি। অন্যদিকে অনেক দোকান বন্ধ হয়ে যাওয়ার দাবিকেও তাদের পক্ষ থেকে ডিনাই করা হয়। সো টোটাল 1 থেকে 1,500-এর মতো আছে, এটা 20,000 হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু তারা এই যে 20,000 লোক এবং 100 জন মানুষ এক একটা ফ্যামিলিতে, আমি জানি না বাংলাদেশে কোন ফ্যামিলিতে 100 জন মানুষ আছে, দে আর টকিং অ্যাবাউট 20 লাখ পিপল, 2 মিলিয়ন পিপল আজকে ক্ষতিগ্রস্ত হবে। সো এনিয়ার ইমপ্লিমেন্টেশন হলে এইটা আসলে ইটস নট এ ট্রু ফ্যাক্ট। বিশ্বের কোনো দেশেই এনইআর নেই। ব্যবসায়ীদের এই দাবিও এমআইওবির পক্ষ থেকে ডিনাই করা হয়। এক নম্বর কারণ হচ্ছে সারা পৃথিবীতে, প্লিজ টেল মি ওয়ান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে আনঅফিসিয়াল টার্মসটা এক্সিস্ট করে। নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে আনঅফিসিয়াল বলে একটা টার্মস থাকতে পারে, মানে আমি রিকগনাইজ করে নিচ্ছি, আমি ট্যাক্স ফাঁকি দিব, এটা আনবো, ইটস এন ইন্ডাস্ট্রি। এইটা সারা পৃথিবীতেই আসলে কোথাও নাই। সেই কারণে অনেক দেশে যেখানে আসলে মানে ইললিগাল অনেক কিছু ইম্পোর্ট হয় না, তার এখানে প্রয়োজন হয় না। যেসব জায়গায় সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, যেসব কান্ট্রিতে ইললিগাল ইম্পোর্ট এ ধরনের হয়, সে সমস্ত কান্ট্রিতে অলরেডি ইমপ্লিমেন্টেড। আমি গুগল করেছি, আমি এআইকে জিজ্ঞেস করেছি, দিজ আর দ্য কান্ট্রি লিস্ট দে হ্যাভ গিভেন টু মি। আপনারাও গুগল করতে পারেন, ইউ ক্যান আস্ক টু এনি অফ এআই, ইউ উইল অলসো ফাইন্ড দিস কান্ট্রিজ অলরেডি এক্সিস্ট। এটা হয়তো বা এনিয়ার নামে নাই, ইটস এ ডিফারেন্ট নেমে আছে। যদি আইবিএ হোয়াইট লিস্টিং বলেন, ইউ উইল গেট দিস ডেটা। অন্যদিকে ব্যবসায়ীদের যথেষ্ট সময় না দেওয়ার দাবিটিও এমআইওবির পক্ষ থেকে ভুল বলা হয়। বাট আমি এখানে একটু ডেফার করি, অক্টোবরে প্রথমে বলা হয়েছিল, এটা আসলে শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই। 2021 সালে প্রথমবার এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, তখনও তাদের কারো কারো এটার মতামত ছিল, ওই সময়টাতে হয়তো বা হয়নি। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে মাননীয় তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্পেশাল সেক্রেটারি সহ উপদেষ্টা সহ আমরা তাদের সাথে বসেছি, 2 থেকে 3 বার বসেছি, এক্সপ্লেন করেছি। তারা যে জিনিসটা চেয়েছে, অনেকগুলো জিনিসই সরকার রাজি হয়েছে। তারা বলেছে তাদের এক্সিস্টিং যে স্টকটা আছে সেই স্টকটাকে কগনিশনে আনতে হবে। বিটিআরসি 1 মাস সময় দিয়েছে তাদের আইএমএ নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য, মানে খুব কম সংখ্যক আইনি নাম্বার ওখানে পড়েছে। এখানে তারা বলেছে বিটিএসসি বলেছে খুব কম সংখ্যক ট্যাক্স দিয়ে ওই সমস্ত আইনি নাম্বারকে তারা বৈধ করে দেবে টু কাভার দ্য ফ্লো স্টক। তারা বলেছে একটা সময় বলেছে যে ইউজ ফোনের জন্য একটা পলিসি করতে হবে। তখন টেলিকম মন্ত্রণালয় থেকে বলেছে, বিটিএসসি থেকে বলেছে এইটা তো টেলিকম মন্ত্রণালয়ের পার্ট না, এটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের পার্ট। সো দেয়ার ওয়াজ এ মিটিং যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে রিপ্রেজেন্টেশন ছিল। সো ওই মিটিংগুলোর ফলো আপটার তারা না গিয়ে তারা ইনস্ট্যান্টলি রাস্তায় নেমেছে, বিভিন্ন সময় ব্লকেজ করেছে। অ্যাজ এ রেজাল্ট তাদের যে জায়গাটা ফলো আপ করা দরকার ছিল
সরকারের বিভিন্ন পর্যায়ে গিয়ে ওই কাজ হচ্ছে কিনা, স্পেশালি তাদের ইউজ ফোনের ব্যাপারে তাদের দাবি ছিল সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেই তাদের কাজ করার কথা। সেটা তো বিটিআরসি ভাঙলে ইউজ ফোনের জন্য কোনো রেজাল্ট বিটিআরসির তার এখতিয়ারে নাই। তবে ট্যাক্স কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সাথে একমত পোষণ করেছে এমআইওবি। আমরা মনে করি সিবিইউর যে ইম্পোর্টটা আছে, এবং সেটা আমরা এনবিআরকেও বলেছি, সরকারকেও প্রথম থেকেই বলেছি, যে ট্যাক্সটা এখন 43 অথবা 40 এরকম আছে, সেইটাকেও আমরা তাদের সাথে একমত, সেটাকেও কমানো উচিত, সেটাকেও আরও রিজনাল লেভেলে আসানো উচিত। আমরা কিন্তু তাদের সাথে সব জায়গাতেই দ্বিমত করি না। আমরা বলছি যে স্মার্টফোন শুধুমাত্র সরকারেরও উচিত স্মার্টফোনকে রেভিনিউকে শুধু স্মার্টফোনের রেভিনিউ হিসাবে না দেখা। স্মার্টফোনের রেভিনিউ হচ্ছে সরকারের রিকারিং রেভিনিউর ওয়েপন। স্মার্টফোন দিয়ে মানুষ কথা বলে, স্মার্টফোন দিয়ে ভ্যালুয়েটেড সার্ভিস নেয়, স্মার্টফোন দিয়ে এমএফএস নেয়, স্মার্টফোন দিয়ে বিজনেস করে, ব্যাংকিং করে, সমস্ত জায়গা থেকে সরকার রেভিনিউ পায়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি ওভারঅল স্মার্টফোনের যেই ডিউটি আছে সেইটাকে সরকার আগামী বাজেটে আরও রিভিউ করবে। এইটা মানুষের জন্য আরও অ্যাফোর্ডেবল কীভাবে করা যায় সেই ইনিশিয়েটিভটা নেবে। এই বিষয়ে আমরা তাদের সাথে অ্যাবসলুটলি একমত। এই সময় এমআইওবি বাংলাদেশে এনআইআর চালু হলে গ্রাহকরা কী কী সুবিধা পাচ্ছেন সেই ব্যাপারে কিছু ভালো দিক তুলে ধরেন। এখন কিন্তু যার ফোন তার সিমের সাথে যদি ট্যাগ না হয় তাহলে সে তো ইউজ করতে পারবে না। সো এই চোরাই ফোনটা আর ভ্যালুটা অলমোস্ট জিরো। যেহেতু যেটার কোনো ভ্যালু থাকবে না, সেহেতু সে ওই যে এই কাজটা করার আর মোটিভেশনই পাবে না বলে আমরা মনে করি। সেইখানে চোরাই ফোন, মোবাইল চুরি হওয়ার যে ইন্টেনশন ট্রেন্ড, সেইটা মেজরলি বন্ধ হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের ভবিষ্যতে যেদিকে যাবে সেখানে আমরা আমাদের সিকিউরিটি থাকবো। আমাদের এনআইডি দিয়ে কোনো রকম, যেহেতু অলরেডি নেট সিস্টেম চালু আছে, কোনো রকম অ্যাবিউজ করা হবে না। এবং আরেকটা জিনিস ঘটবে, যখনই এনআইআর ইমপ্লিমেন্টেশন হবে, আমরা যারা ব্র্যান্ড আছি আমরা উই উইল গেট আ মোর অ্যাসিওর্ড, এবং একটা কনজিউমারকেও আমরা ফুলি ট্র্যাক করতে পারবো, যেহেতু আমরা জানি যে তার মোবাইলের সাথে ট্র্যাক হবে। সো অ্যাফোর্ডেবিলিটি স্কিম চালু হবে, ইএমআই চালু হয়েছে, ইএমআইটা আরও অনেক বড় হবে। সব ব্র্যান্ডই এখন ইনভেস্টমেন্ট করবে, অপারেটররা এখানে ইনভেস্টমেন্ট করবে। সো ইএমআই মোবাইল ফোনকে অনেক অ্যাফোর্ডেবল করে তুলবে। সো এইটা আসলে আমাদের জন্য কনফিডেন্ট বুস্টার, অপারেটরদের জন্য একটা কনফিডেন্ট বুস্টার ফর ফিউচার ইনভেস্টমেন্ট। সোশ্যাল অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি অফকোর্স থাকবে, আপনার প্রত্যেকটা জায়গাতে এই ফোনটাকে ট্র্যাক করা যাবে, আইবি নাম্বারটাকে ট্র্যাক করা যাবে। সো সিকিউরিটি অলমোস্ট ভালো থাকবে। আরেকটা ভেরি ক্রিটিক্যাল পার্ট হচ্ছে ই ওয়েস্টেজ। যেভাবে এখন রিফাবলিশড ফোনগুলো আসছে, সেই জায়গাটাতে যদি এভাবে চলতে থাকে তাহলে এইটা আমাদের ই ওয়েস্টেজের জন্য একটা বড় হুমকি। আমরা যারা ফ্যাক্টরি আছি আমরা কিন্তু ই ওয়েস্টেজের যে কমপ্লায়েন্স আছে সেটাকে আমরা ফলো করি। সো এর মাধ্যমে যেটা হবে, ই ওয়েস্টেজ অনেক কন্ট্রোল হবে বলে আমরা আশা করি, সেটা ওভারঅল এনভায়রনমেন্টকে সাপোর্ট করবে। অন্যদিকে এনআইআরকে কেন্দ্র করে ফোনের প্রাইস বাড়ার বিষয়টিকে ক্লিয়ার করা হয়। রিসেন্টলি কালকে আরেকটা দেখলাম যে এনআইআর শুরু হতে না হতেই প্রাইস বেড়েছে। প্রাইস একটা কম্পারিজন দেখাচ্ছিল ফেসবুকে, প্রাইস বেড়েছে। আপনারা গুগল করলে দেখতে পারেন যে গ্লোবালি মেমোরি প্রাইস যেটা $10 ছিল সেটা $35 হয়ে গেছে। কারণ যে আমাদের ডিডিআর 3, 4 মানে 4G 5G যে চিপসেট ম্যানুফ্যাকচাররা, তাদের ক্যাপাসিটি তো লিমিটেড। সব ক্যাপাসিটি তারা দিয়েছে এআই ম্যানুফ্যাকচারিং, আইওটি ডিভাইস। একমাত্র ইউএসএতে এই যে পকেট ক্যামেরা কত $1 মিলিয়ন তারা, কত মিলিয়ন কোয়ান্টিটি তারা অর্ডার করেছে। সো এরকম আইএআই রিলেটেড শিফট হওয়াতে মেমোরি প্রাইসটা এত বেড়ে গেছে। বাংলাদেশে 4G ফোনের দাম যে হারে বাড়ার কথা আমরা কিন্তু সেই হারে বাড়াচ্ছি না, এই লসটা আমরা নিচ্ছি। সুতরাং বিয়ার মিনিমাম যতটুকু গ্লোবাল প্রাইস যতটুকু বেড়েছে আমরা ততটুকু বাড়াতে বাধ্য হচ্ছি।